প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি। আমরা দেখে এসেছি যে তাপোৎপাদী বিক্রিয়ায় ΔH এর মানটা হয় নেগেটিভ, কারণ এখানে তাপ উৎপন্ন হয়। আর তাপহারী কিংবা তাপ শোষী বিক্রিয়ায় ΔH এর মানটা হয় পজিটিভ, কারণ এখানে তাপের শোষণ ঘটে। আজকের ভিডিও ক্লাসে আমরা বন্ধন শক্তি হিসেব করে কিভাবে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের হিসাবটা করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় আমরা তাপের যে পরিবর্তন অর্থাৎ ΔH এর যে মানটা সেটা দুইভাবে হিসেব করতে পারি। আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম যে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে আমরা সেটা করছি। যখন আমরা এই অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করব তখন আমাদের ΔH বের করতে গেলে কি করা লাগবে? উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা থেকে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটাকে বাদ দিতে হবে। এভাবেই আমরা কি ΔHটা বের করে এসেছি। কিন্তু আজকে আমরা বন্ধন শক্তি দিয়ে কাজটা করব। তো যখন বন্ধন শক্তি ব্যবহার করে এই কাজটা করব আমরা, তখন বিক্রিয়ক সমূহের মোট যে বন্ধন শক্তিটা সেটা থেকে উৎপাদ সমূহের মোট যে বন্ধন শক্তি সেটাকে বাদ দিব, এবং তাহলেই আমরা ΔHটা পেয়ে যাব। এবং এই দুইভাবে আমরা হিসেব করলেও বিক্রিয়ায় ΔH এর মানটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি অভ্যন্তরীণ শক্তি দিয়ে হিসেব করো আর তুমি বন্ধন শক্তি দিয়ে হিসেব করো, দুই ক্ষেত্রে ΔH এর মানটা একই থাকবে। তাহলে প্রথমে আমরা দেখে নেই যে বন্ধন শক্তি আমরা কাকে বলছি। কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটিকে আলাদা করতে যেই শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। তার মানে কোনো একটা যৌগের বন্ধনটাকে আমরা ছিন্ন করতে চাচ্ছি কিংবা বন্ধনটাকে আমরা ভাঙতে চাচ্ছি, তো যখন এই দুটি পরমাণুর মধ্যকার বন্ধনটা আমরা ভাঙবো তখন পরমাণু দুটিকে কি আমাদেরকে আলাদা করতে হবে, এবং এই আলাদা করতে গেলে বা ভাঙতে গেলে আমাদের শক্তির প্রয়োজন হবে। তখন যে শক্তিটা দিতে হয় সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি। আবার কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি করতে যে শক্তিটা নির্গত হয় তাকেও বলা হয় বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি দুই রকম হতে পারে। একটা হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে তাদের বন্ধন ভাঙার ক্ষেত্রে একটা বন্ধন শক্তি হয়। আবার আমি দুই বা ততোধিক পরমাণু মিলে যখন কোনো একটা বন্ধন তৈরি করি সেক্ষেত্রে আমরা এখানে দুটি পরমাণুর সমন্বয়ে যে বন্ধনটা সেটা নিয়ে মূলত আলোচনা করব একটু পরেই। তো দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনটা তৈরি হতে যে শক্তিটা নির্গত হচ্ছে সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়কগুলোর মধ্যে যে বন্ধনটা আছে সেই বন্ধনগুলো ভেঙে যাবে এবং উৎপাদগুলোর মধ্যে নতুন নতুন বন্ধনটা তৈরি হবে। কারণ আমরা এর আগের ক্লাসগুলোতেই দেখে এসেছি কিংবা রাসায়নিক বন্ধনেই দেখে এসেছি যে বিক্রিয়া করার পূর্বে অর্থাৎ যখন আমাদের বিক্রিয়কগুলো পরস্পরের সংস্পর্শে আসে তাদের মধ্যকার বন্ধনগুলো কি ঘটে? বন্ধনগুলো ভেঙে যায় এবং উৎপাদ সৃষ্টি হয় কিভাবে? আবার সেই পরমাণুগুলো পরস্পরের সাথে নতুন নতুন বন্ধন সৃষ্টি করে, এইভাবে আমাদের উৎপাদগুলো কিন্তু সৃষ্টি হয়। এখন বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয় আর উৎপাদগুলোর বন্ধন তৈরি হতে শক্তি নির্গত হয়। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা শক্তির পরিবর্তন ΔHটা কিভাবে হিসাব করব? ΔH ইজ ইকুয়ালস টু বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, যেটাকে আমি B1 দিয়ে প্রকাশ করছি, মাইনাস উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি, যেটাকে আমি B2 দিয়ে প্রকাশ করছি। এটাকে যদি আমি আরেকটু ডিটেলসে দেখাই, খেয়াল করে দেখো, B1 মানে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মূলত কি বোঝাচ্ছে? বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেওয়া মোট যে বন্ধন শক্তিটা সেটাকে আমি বলছি B1। তার মানে বন্ধনগুলো ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে, মাইনাস উৎপাদগুলোর, এখানে উৎপাদন হবে না, একটু আমরা ঠিক করে নেব এটা, উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত হওয়া মোট বন্ধন শক্তি, যেটাকে আমি বলছি কি B2। তাহলে আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আছে এটা কিন্তু এই সূত্রটা দিয়েই করব, অর্থাৎ বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙতে মোট যে বন্ধন শক্তিটা মাইনাস উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত হওয়া মোট যে বন্ধন শক্তিটা সেটা। আর গত ক্লাসে তোমরা যেটা শিখেছিলে সেটা ছিল এরকম, ΔH ইজ ইকুয়ালস টু উৎপাদগুলোর মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কগুলোর মোট অভ্যন্তরীণ শক্তি। সেটা নিয়েও আমরা পরবর্তী শ্রেণীতে বিস্তারিত আলোচনা করব, যেখানে তোমরা গঠন তাপ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। এবার খেয়াল করে দেখো তো কখন আমাদের ΔH নেগেটিভ হবে আর কখন আমাদের ΔHটা পজিটিভ হবে। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটে? তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ΔHটা কি নেগেটিভ হয়, তার মানে সেখানে B1 এর মান
B2 থেকে কম হবে। এই জন্যই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মানটা হয় ঋণাত্মক। তার মানে তুমি খেয়াল করে দেখো যে আমাদের এই B1 এর মানটা যদি হয় 10 আর B2 যদি হয় 30, তাহলে আমার ΔH এর মানটা কত হবে? -20। ঠিক সেরকম আবার তুমি যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে B1 এর মানটা হবে B2 থেকে বেশি। এর জন্যই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মানটা হবে ধনাত্মক। এবার আমরা কিছু বন্ধন এবং তাদের বন্ধন শক্তির মানটা কিলোজুল পার মোল এককে দেখে নেব। অর্থাৎ প্রতি মোল এই বন্ধন শক্তিটা প্রতি মোলে হিসাব করছি আমরা, সেটা কত কিলোজুল। আমরা জানি যে শক্তির এককে আমরা জুল দিয়ে প্রকাশ করি এবং কিলোজুল হচ্ছে কি একটা বড় একক। আমরা জানি যে 1 কিলোজুল ইজ ইকুয়ালস টু 1000 জুল। তাহলে খেয়াল করে দেখো যে এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন, তার বন্ধন শক্তিটা হচ্ছে 414। তার মানে এরকম বন্ধন ভাঙতে কিংবা সৃষ্টি করতে আমার এই পরিমাণ শক্তির প্রয়োজন ঘটে। তার মানে তুমি বলতে পারো যে যখন তুমি এরকম একটা বন্ধন ভাঙবে, তাহলে তোমাকে তখন 414 কিলোজুল পার মোল শক্তি দিতে হবে। আর যখন এরকম একটা বন্ধন তৈরি হবে কার্বন হাইড্রোজেন, তখন 414 কিলোজুল পার মোল শক্তি নির্গত হবে। এরকম ভাবে আরো অনেকগুলো রয়েছে, যেমন দেখতে পাচ্ছ কার্বন ক্লোরিন, কার্বন কার্বন, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, পরেরটাতে দেখতে পাচ্ছ ডাবল বন্ড। এবং খেয়াল করে দেখো ডাবল বন্ড ভাঙতে বা গড়তে কিন্তু শক্তির পরিমাণটা বেশি। এরপরে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, ব্রোমিন ব্রোমিন সিঙ্গেল বন্ড, অক্সিজেন অণুর বন্ড যেটা সেটা অর্থাৎ O2, O2কে তুমি যদি গাঠনিক সংকেত দিয়ে প্রকাশ করো সেটা দেখতে কিরকম হবে। এখানে মূলত আমরা O2 দেখছি না, এখানে O2টা আমি একটু পরে দেখাচ্ছি। খেয়াল করে দেখো এখানে বন্ধনগুলো আমরা সিঙ্গেল ডাবল বিভিন্ন ধরনের বন্ড দেখতে পাচ্ছি। এই যে এবার আমরা চলে এসেছি অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডে। এটা হচ্ছে O2 এরটা, আমি একটু ভুল বলেছি, এটা O2 এরটা না, এটা হচ্ছে O2 এরটা, যেখানে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে ডাবল বন্ডে যুক্ত থাকছে। তাহলে ভাইয়া এটা আমরা কখন দেখতে পাবো? অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এটাও তুমি বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারো। তবে আমরা একটা উদাহরণ দেখে এসেছি এর আগে, সেটা হচ্ছে কি হাইড্রোজেন পারঅক্সাইড, সেইখানে আমরা এরকম বন্ধন দেখতে পাই। খেয়াল করে দেখো অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড গঠিত হচ্ছে। তাহলে আমি এটা একটু মুছে দিই, পরে আগাই। এছাড়াও তুমি পরবর্তীতে দেখতে পাচ্ছ কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে, ট্রিপল বন্ড যেটাকে আমরা বলি। এবং খেয়াল করে দেখো সিঙ্গেল বন্ডে ছিল 344, ডাবল বন্ডে ছিল 615, ট্রিপল বন্ডে সেটা হয়ে যাচ্ছে 812। তার মানে যত বন্ড সংখ্যা বাড়ছে তত কি আমাদের শক্তির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। অক্সিজেনের ক্ষেত্রেও তুমি খেয়াল করে দেখো, যখন অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড ছিল তখন 143 কিলোজুল পার মোল, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডে এটা হয়ে যায় 498 কিলোজুল পার মোল। এই মানগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত এই মানগুলো দিয়ে দেওয়া থাকবে প্রশ্নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন ক্লোরিন কিংবা আয়োডিন আয়োডিন বন্ড, হাইড্রোজেন 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 ব্রোমিন, হাইড্রোজেন ফ্লোরিন দেখতে পাচ্ছি, এবং সবশেষে দেখতে পাচ্ছি কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড। তাহলে খেয়াল করে দেখো এই যে বন্ধন শক্তিগুলো কিন্তু এক একটা এক এক মানের, এবং এগুলো তোমাদের এখন মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা ম্যাথ যখন করবে তখন দেখবে তোমাদেরকে এই ভ্যালুগুলো দিয়ে দেয়া আছে, অথবা যেটা অজানা সেটাই বের করতে দেবে। তাহলে আমরা আমাদের প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখে নিই। এখানে বলা হচ্ছে একটা বিক্রিয়া রয়েছে, বিক্রিয়াটা কি খেয়াল করে দেখো। বিক্রিয়াটা হচ্ছে মিথেন প্লাস ক্লোরিন, এখান থেকে সৃষ্টি হচ্ছে কি মিথাইল ক্লোরাইড, এবং সেখানে আরো সৃষ্টি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়ার বিক্রিয়া তাপের পরিবর্তনটা, তার মানে ΔHটা হিসাব করতে বলা হচ্ছে। এখানে আমাদেরকে কিছু মান দিয়ে দেয়া আছে, খেয়াল করে দেখো। কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি এখানে 414, কার্বন ক্লোরিন বন্ধন শক্তি 326, ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তিটা এখানে 244, এবং হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তিটা হচ্ছে 431 কিলোজুল পার মোল। এবার আমরা এই ম্যাথটা কিভাবে করব? খেয়াল করে দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ যদি তুমি একবার বুঝে ফেলো। এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে এখানে গাঠনিক সংকেতটা দিয়ে দেব। তার মানে গাঠনিক সংকেত দিয়ে তুমি যখন ভেঙে দেখবে কোনো একটা বিক্রিয়াকে, এতে করে তোমার বন্ধনগুলোর ভাঙা কিংবা গড়া সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা রয়েছে, আমি একটু মার্ক করে দিই এটাকে। এটা হচ্ছে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন, এটা একটা কার্বন হাইড্রোজেন বন্ধন, এই পাশে একটা এবং এই পাশে একটা। মোট 4টি কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে, যাদের শক্তিটা কত 414 কিলোজুল পার মোল। তার পরেরটা দেখো এখানে কি ক্লোরিন অর্থাৎ Cl2,
তার মানে একটা ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত, এই অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এখান থেকে কারা সৃষ্টি হচ্ছে খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন রিপ্লেস করছে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে এখানে, এবং সেখানে সৃষ্টি হচ্ছে কে, মিথাইল ক্লোরাইড। তার মানে এখানকার হাইড্রোজেনটাকে রিপ্লেস করলো কে, ক্লোরিন। কোথাকার ক্লোরিন, এই ক্লোরিনটা। এবং এই যে হাইড্রোজেনটা, এটা ছুটে গিয়ে অপর যে ক্লোরিনটা সেটার সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি করলো। এই হচ্ছে আমাদের সার্বিক বিক্রিয়াটা। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এটা নিয়ে আমরা যখন কাজ করব, পরবর্তীতে আমার কি কি বন্ধন সৃষ্টি হয়েছে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে পরবর্তীতে এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন তিনটা ঠিক আগের মতনই আছে, কিন্তু একটা কার্বন ক্লোরিন বন্ধন সৃষ্টি হয়েছে, আর এই পাশে একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ধন সৃষ্টি হয়েছে। এই ম্যাথটাকে আমি যদি একটু ভেঙে ভেঙে দেখাই, অর্থাৎ এখানে প্রথমে তুমি যদি এভাবে চিন্তা করো যে এই যৌগটা পুরোটাই ভেঙে গেছে, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেনের যে চারটা বন্ধনই ভেঙে গেছে। তারপরে এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধনটা ভেঙে গেছে। এখানে উৎপাদের সৃষ্টি হয়েছে, কি সৃষ্টি হয়েছে, তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়েছে, একটা কার্বন ক্লোরিন বন্ধন সৃষ্টি হয়েছে। আর কি সৃষ্টি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ধন সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে আমি যখন ম্যাথ করতে যাব, আমরা ম্যাথের সূত্রটা একটু আগে দেখে এসেছি। সেখানে কি ছিল, সেখানে ছিল ডেল এইচ ইজ ইকুয়ালস টু কি, B1 মাইনাস B2। তার মানে এখানে আমাদের বিক্রিয়কগুলো ভাঙতে যেই মোট বন্ধন শক্তিটা লাগছে সেটা। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন কয়টা রয়েছে, চারটা কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে, যাদের প্রত্যেকের শক্তি কত, মানে তাদের প্রত্যেকটা বন্ধন ভাঙতে 414 কিলোজুল পার মোল শক্তি লাগবে। এরকম রয়েছে কয়টা, চারটা। তার মানে 414 গুণ 4 যোগ, আর কে ভেঙেছে, এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙেছে, সেখানে ক্লোরিন ক্লোরিন বন্ধনের ভাঙতে শক্তিটা লাগছে কত, 244। এটা হচ্ছে আমাদের B1 এর মান। B2 তে কি ঘটনা ঘটেছে খেয়াল করে দেখো, B2 তে এখানে তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের ঠিক আগের মতন 414 গুণ 3 যোগ আরেকটাকে থাকবে, এখানে একটা কার্বন ক্লোরিন বন্ধনও কিন্তু এখানে তৈরি হয়েছে। তার মানে এখানে শক্তির নির্গত হচ্ছে কত, সেটা হচ্ছে 326। তাহলে 326 গুণ 1। এর পাশাপাশি আর কি কেউ রয়েছে, হ্যাঁ এখানে আরেকটা বন্ধন রয়েছে। তাহলে আমি এটাকে একবারে দিয়ে দিই, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন, সেটার জন্য আমার নির্গত শক্তি কত, 431 কিলোজুল পার মোল। কয়টা বন্ধন ছিল এরকম, একটা। তাহলে খেয়াল করে দেখো, এই ভ্যালুটা থেকে আমরা যদি এই ভ্যালুটাকে বিয়োগ করি, তাহলে আমার ডেল এইচ এর ভ্যালুটা কত আসে, ডেল এইচ এর ভ্যালুটা আসে -99 কিলোজুল। অর্থাৎ এখানে আমাদের ডেল এইচ এর মানটা কত, -99 কিলোজুল পার মোল। অর্থাৎ যেহেতু এখানে ডেল এইচটা কি ঋণাত্মক, তার মানে এটা হচ্ছে একটা কি তাপোৎপাদী বিক্রিয়া। তুমি এইভাবে করতে পারো, এটা একটা পদ্ধতি। এবার আমি পুরোটা মুছে দিচ্ছি, নতুন একটা পদ্ধতিতে নিয়ে যাব। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের কার্বন হাইড্রোজেন বন্ধন তিনটা, বাম দিকে যেমন ছিল ডান দিকেও তেমন আছে, কিন্তু শুধু চেঞ্জ হয়েছে কি, এখানে খেয়াল করে দেখো, শুধু চেঞ্জ হয়েছে এই বন্ধনগুলো। এবং তুমি এখানে যদি ভালো করে লক্ষ্য করো, খেয়াল করে দেখবে যে এখানকার কার্বন হাইড্রোজেন বন্ধনটা এখানে কার্বন ক্লোরিন বন্ধন হয়ে গেছে, কিন্তু এখানকার বাকি যে তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন ছিল তারা কি অবিকল একই রকম আছে। আর এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধনটা ভেঙে গেছে, আর এখানে নতুন করে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন সৃষ্টি হয়ে গেছে। তার মানে তুমি যদি এটাকে একটা একটা করে বন্ধন হিসেবেও চিন্তা করো, যে এখানে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙেছে, একটা ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙেছে, এখানে সৃষ্টি হয়েছে একটা কার্বন ক্লোরিন বন্ধন, একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ধন। এইভাবে হিসেব করলেও তোমার হিসেবটা কিন্তু একই থাকবে। খেয়াল করে দেখো যে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য প্রদত্ত মোট শক্তি 414 যোগ 244। কিভাবে, এই যে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন সেজন্য শুধু 414, আর একটা ক্লোরিন ক্লোরিন এই জন্য 244। আবার উৎপাদগুলোর বন্ধন তৈরি হতে নির্গত মোট শক্তি 326। কেন 326, এই যে খেয়াল করে দেখো, কার্বন ক্লোরিন মানে এই বন্ধনটা সৃষ্টি হওয়ার সময় 326 কিলোজুল পার মোল শক্তি নির্গত হচ্ছে, আর হাইড্রোজেন ক্লোরিনেটার ক্ষেত্রে কত, 431। এবং এখান থেকেও তুমি যদি ডেল এইচ বের করো, তাহলে তুমি রেজাল্টটা পাবে কত, -99 কিলোজুল। তাহলে যেহেতু ডেল এইচ এর মানটা ঋণাত্মক, সেহেতু এটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াটাতে 99 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হচ্ছে।
আগের পদ্ধতিটার সাথে এটার পার্থক্যটা কোথায়? এটার পার্থক্যটা খুবই সূক্ষ্ম এবং খুবই লজিক্যাল। খেয়াল করে দেখো, তুমি যদি এই 3টা বন্ধন ভাঙার শক্তি হিসেব করো এখানে B1-এ, তাহলে এটার জন্য এক্সট্রা কতটুকু হবে? 414 গুণ 3, এটা এখানে যোগ হবে। আবার তুমি যদি বন্ধন গড়ার ক্ষেত্রেও এই 3টাকে আবার হিসেব করো, তাহলে কি একই সংখ্যা আসবে না? 414 গুণ 3, এটা এখানে যোগ হবে। তার মানে এখানকার ওই এক্সট্রা 3 বন্ধনের 414 গুণ 3, এখানেও 414 গুণ 3, এই যে যোগ করা এক্সট্রা ভ্যালুগুলো, এগুলো কি দিন শেষে বিয়োগিত হয়ে যাচ্ছে। এই জন্যই তুমি এই ম্যাথটাকে 2 ভাবে করতে পারো। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবে যে কোন কোন বন্ধনগুলো ভেঙেছে গড়েছে, সেগুলো দিয়ে হিসাব করতে পারো, অথবা এখানকার বিক্রিয়কের সব বন্ধনগুলোকে ভেঙে দিতে পারো, এখানে উৎপাদে যে সব বন্ধনগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে হিসাব করবে। এই 2টা পদ্ধতিতে মূলত তোমরা ম্যাথ করতে পারো, 2টাই সঠিক। আরেকটা ম্যাথ তোমাদের জন্য, এই ম্যাথটা তোমরা একটু প্র্যাকটিস করবে। এটা কি? এখানে দেখানো হচ্ছে যে এখানে একটা অ্যালকিন, তার মানে এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কাকে নেওয়া হয়েছে? এখানে ইথিনকে নেওয়া হয়েছে। অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটছে এবং বিক্রিয়া শেষে কি ঘটনা ঘটছে? এখানে বিক্রিয়া শেষে কার্বন ডাই অক্সাইড এবং পানি সৃষ্টি হচ্ছে, তাই তো? তো এই বিক্রিয়াটাকে আমরা কি করব? এই বিক্রিয়াটাকে আমাদেরকে কিন্তু প্রথমে সমতা করে নিতে হবে। সমতাটার কেন প্রয়োজন তোমরা কি বুঝতে পারছো? কারণ সমতা না করলে তুমি কিন্তু ভুল পথে এগোবে, এই জন্য আমাদের সমতাটা করা প্রয়োজন। তাহলে চলো আমরা প্রথমে একটু সমতাটা দেখে নিই। তাহলে C2H4, এখানে অক্সিজেন সৃষ্টি হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড। তুমি যদি সমতাটা না করে নাও, তোমার কিন্তু হিসাবটা সম্পূর্ণ ভুল হবে। তাহলে খেয়াল করো, এখানে কার্বন কয়টা? কার্বন 2টা, তার মানে এখানে 2 মোল কার্বন ডাই অক্সাইড হবে। এখানে হাইড্রোজেন 4টা, তার অর্ধেক সংখ্যক, তার মানে 2। এখানে পানির অণু। তাহলে নতুন করে আমার কি সৃষ্টি হলো? আমার কার্বন হাইড্রোজেন সমতা হয়ে গেছে, কিন্তু অক্সিজেনের সমতা বাকি আছে। এইখানে 2 অণু কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন কতটি? অক্সিজেন হচ্ছে এখানে 4টি পরমাণু, আর এখানে 2 অণু পানিতে অক্সিজেন পরমাণু রয়েছে কতটি? 2টি। তার মানে আমাদের মোট 6টি অক্সিজেন পরমাণু লাগবে, কিন্তু এখানে রয়েছে কয়টি? 1টি। তার মানে এখানে আমি 3 দিয়ে দেব। তাহলে এবার খেয়াল করো তুমি যে আমাদের কিন্তু সমতাটা হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের এই সমতাটা। এবার আমি যদি এটাকে ভেঙে দেখাই, অর্থাৎ গাঠনিক সংকেত দিয়ে দেখাই। আচ্ছা, আমরা একই কালার রাখি, পেনের কালারটা। এদের বন্ধনটা কিরকম? তুমি যখন ইথিনকে ভাঙবে, খেয়াল করে দেখবে তার বন্ধনটা দেখতে এরকম। তার মানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, এরপরে কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে কয়টা? 4টা। আবার অক্সিজেনের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, কিন্তু এটার সামনে একটা 3 দিয়ে দেবো, কারণ 3টা অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে। এখান থেকে সৃষ্টি হচ্ছে কারা? 2 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেতটা লাগবে। কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত হচ্ছে এরকম, এবং এটাও কয় মোল? এটাও 2 মোল, যোগ পানি। পানির ক্ষেত্রে তার গাঠনিক সংকেতটা কিরকম? এটা কতটুকু? এটাও 2 মোল। তাহলে খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি ঘটনা ঘটছে। এবার কিন্তু তোমাদের ম্যাথটা অনেক সহজ হয়ে গেছে। আমি বাকি ম্যাথটা করে দেবো না, এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। এখানে দেখো, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে একটা, এদের সবগুলো শক্তির মান কিন্তু দেয়া আছে। এরপরে কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে এখানে 4টা। আবার এখানে খেয়াল করো, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড এরকম রয়েছে কয়টা? 3টা। এখানে যদি আসি, খেয়াল করে দেখো তুমি, এখানে রয়েছে কে? কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে একটা, আবার সামনে 2 দিয়ে গুণ আছে। তার মানে বুঝতেই পারছো কি করা লাগবে। এখানে রয়েছে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয়টা? এখানেই এক অণু পানিতে রয়েছে 2টা, আবার সামনে রয়েছে 2, তার মানে 2 গুণ 2 4টা হয়ে যাবে, বুঝতেই পারছো। আর এখানেও তাই, কিন্তু 1 অণু কার্বন ডাই অক্সাইডে কার্বন অক্সিজেন বন্ডটা রয়েছে কয়টা? 2টা, আবার সামনে রয়েছে 2 দিয়ে গুণ, মানে এটা 4টা হবে। এবার এই পাশেও কি? এই পাশের হিসাব নিকাশটা তোমাদের বলেই দিলাম সংক্ষেপে। তাহলে এবার কিন্তু তোমাদের ম্যাথটা পারার কথা। তারপরেও আমি ম্যাথটা একটু করে দিই তোমাদের সুবিধার্থে। আমরা ডেল এইচ বের করতে বলেনি আমাদের, এখানে আমাদেরকে বলেছে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ডটা, সেই বন্ধন শক্তিটা হিসেব করতে। তাহলে এই বন্ধন শক্তিটাকে তুমি কি এক্স ধরে নিতে পারো, অথবা না ধরলেও চলবে। কেননা তুমি যখন B1 বের করবে, তুমি খেয়াল করে দেখো, কার্বন কার্বন যে ডাবল বন্ডটা, সেটার শক্তিটা কত? সেটার শক্তিটা হচ্ছে 615 গুণ 1, দিয়ে দিলাম এই যে এই ভ্যালুটা।
এছাড়াও রয়েছে এখানে কার্বন হাইড্রোজেনটা কত 414, তাহলে 414 গুণ 4 এই ভ্যালুটা তুমি পাবে। আর কি পাবে তুমি এখানে 3টা অক্সিজেন ডাবল বন্ড রয়েছে যাদের ভ্যালুটা হচ্ছে 498, তার মানে 498 গুণ 3, তাহলে 615 যোগ 414 গুণ 4 যোগ 498 গুণ 3, এদের ভ্যালুটা 3765। আবার B2 মানে কি উৎপাদগুলোর ক্ষেত্রে, তার মানে নতুন বন্ধন সৃষ্টিতে যে নির্গত শক্তিটা, এখানে কার্বন অক্সিজেন বন্ড রয়েছে একটা, আর এই পাশে রয়েছে একটা, দুইটা, আবার সামনে 2 দিয়ে গুণ মানে 4টা, তার মানে 4 গুণ কার্বন অক্সিজেন বন্ধন, যেটা আমি জানি না, এটা বের করতে হবে আমাকে। এরপরে যোগ এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, তার মানে এই বন্ধনটা 464, কয়টা রয়েছে 4টা, 464 গুণ 4, তাহলে এই ভ্যালুটা তুমি সংক্ষিপ্ত করে লিখতে পারো এটাকে এরকম ভাবে। আর এখানে 4 গুণ 464, এটা হবে 1856 এত কিলোজুল। এবার সবকিছুই আমরা করলাম, এখানে থেকে আমাদেরকে ডেল এইচটা বের করতে হবে। ডেল এইচ বের করতে গেলে আমাদের সূত্র কি B1 মাইনাস B2। আমাদেরকে কি ডেল এইচ দেয়া আছে, এই যে খেয়াল করো ডেল এইচটা কত, ডেল এইচটা কিন্তু আমাদেরকে একটু অন্যভাবে দেয়া আছে। তার মানে বলা হচ্ছে যে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে সাথে 987 কিলোজুল তাপ উৎপন্ন হয়, তার মানে তুমি বুঝতেই পারছো আমাদের ডেল এইচ এর ভ্যালুটা হবে কি নেগেটিভ, যেহেতু এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি এখানে বসিয়ে দিই মাইনাস 987, B1 এর ভ্যালুটা কত 3765, আর এই পুরো ভ্যালুটা কি, এই পুরো ভ্যালুটা হচ্ছে মাইনাস, তাই তো, তার মানে 4 গুণ এটা যোগ 1856, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এবার তুমি যদি ডেল এইচটা কার্বন অক্সিজেন ডাবল বন্ডের বন্ধন শক্তিটা বের করতে চাও, সেটা তুমি পাবে 724 কিলোজুল পার মোল। ক্যালকুলেশনগুলো তোমরা অবশ্যই হাতে হাতে করবে। এবং এই ছিল আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই ধরনের বন্ধন শক্তির ম্যাথগুলো করার জন্য আমাদেরকে কি কি জানা লাগবে। আমাদেরকে বিক্রিয়া দেখে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে বিক্রিয়াটা সমতাকৃত অবস্থায় রয়েছে নাকি অসমতা রয়েছে। প্রথমে সমতা করে ফেলবো আমরা, এরপরে আমরা এটাকে গাঠনিক সংকেত আকারে প্রকাশ করে নেব। তারপরে দেখবো যে আমাদেরকে কি বের করতে বলা হচ্ছে, এখানে কোনো ভিতরের কোনো একটার বন্ধন শক্তি বের করতে বলা হচ্ছে নাকি ডেল এইচ বের করতে বলা হচ্ছে। তো এই ম্যাথটাতে ডেল এইচ দেওয়াই ছিল, একটু ইনডিরেক্টলি দেওয়া ছিল। এখানে একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড বের করতে বলা হয়েছে। তাহলে এই যে বন্ধনটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে আসলে একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যে বন্ধন শক্তিটা সেটা বের করতে বলা হচ্ছিল। খেয়াল করে দেখো, আমরা ঠিক আগের ম্যাথটাতে একটু আগে যেটা দেখে এসেছি, প্রথম ম্যাথটা আমি বলেছিলাম কি সবগুলো বিক্রিয়কের বন্ধন ভাঙবো, সবগুলো উৎপাদের বন্ধন গড়বো। এইভাবে চিন্তা করে আমরা কিন্তু ম্যাথটা করেছি, এখানেও কিন্তু তাই। কারণ আগেরটাতে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ছিল, দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে সেখানে কি ঘটেছে, সেখানে একটা হাইড্রোজেনকে ক্লোরিন রিপ্লেস করেছিল। তার মানে তোমাকে সবগুলো বন্ধন ভাঙতে বা গড়তে হবে এমন কোনো কথা নেই, তুমি একটা একটা করে বন্ধন ভেঙে কাজটা করে ফেলেছিলে। কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড কিন্তু উৎপাদে নেই। আবার তুমি খেয়াল করো, এখানে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কিন্তু উৎপাদের সৃষ্টি হচ্ছে না। তার মানে এখানকার প্রতিটা বন্ধনই কি ভিন্ন ভিন্ন বন্ধন। খেয়াল করে দেখো, তার মানে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এখানে আবার রয়েছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। এইভাবে এই জন্য আমাদেরকে সবগুলো বিক্রিয়কের বন্ধন ভাঙতে হয়েছে, সবগুলো উৎপাদের বন্ধন ভাঙতে হয়েছে। আশা করি তোমরা দুটো পদ্ধতিই ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং তোমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করবে এই চ্যাপ্টারটা থেকে। তো এই ছিল আমাদের বন্ধন শক্তি সংক্রান্ত যে অংশটা, সেটা পরবর্তী ভিডিও ক্লাসে আমরা রাসায়নিক শক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।